সব ধর্মই বলে মানুষের কৃতকর্মের ফল অবশ্যই পেতে হবে, হোক সেটা এই দুনিয়ায় কিংবা পরের দুনিয়ায়। স্বামী মারা যাওয়ার পর অ্যান্থনির মায়ের ইচ্ছে পুত্রবধূর একটা ছেলে হবে, কিন্তু পর পর দুইটা মেয়ে হওয়ার কারণে বেচারি নিরাশ হয়ে ছেলেকে বলে একটা উত্তর দক্ষিণমুখ বাড়ির দরকার, কারণ তান্ত্রিক বলেছে উত্তর দক্ষিণমুখ বাড়িতেই ছেলে সন্তান হয়। মায়ের কথা মতো জমানো সব সঞ্চয় দিয়ে অ্যান্থনি একটা পুরনো বাড়ি কেনে, কিন্তু কে জানতো পরিবারের সুখের জন্য কেনা বাড়িটাই তার পরিবারের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই বাড়িতে ওঠার পর থেকেই তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। তবে চাইলেও তারা এই বাড়ি ছেড়ে যেতে পারবে না। এমন কি ভয়ানক ঘটনা ঘটেছিল এই বাড়িতে, যার পাপের বোঝা আজও এই বাড়িটা বয়ে নিয়ে বেড়াচ্ছে। এমনই এক রহস্যে মোড়ানো হাড় হিম করার মতো হরর গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব তেলেগু মুভি পিন্ডাম, যার অর্থ ভ্রূণ। সহজ কথায়, বাচ্চা যখন মায়ের পেটে রক্ত মাংসের পিণ্ড অবস্থায় থাকে। সাদা রঙের একটা গাড়ি এসে পুরনো একটা বাড়ির সামনে থামলে ড্রাইভার গাড়ি থেকে নেমে গাড়ির পাশে দাঁড়ায়। গাড়ির ভেতরে বসে একটা মহিলা এক মনে মন্ত্র পড়ছে। তার নাম আনাম্মা। আনাম্মার মন্ত্র পড়া শুনে হঠাৎ একটা কুকুর এসে ভীষণ জোরে ডাকতে থাকে। মন্ত্র পড়া শেষে আনাম্মা গাড়ি থেকে নামার সময় খেয়াল করে কুকুরটা মাথা দিয়ে গাড়িতে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আনাম্মা আবারও মন্ত্র পড়া শুরু করলে কুকুরটা পাগলের মতো গাড়িতে আঘাত করতেই থাকে। কিছুক্ষণ পর কুকুরটা মাথা ফেটে মারা গেলে আনাম্মা গাড়ি থেকে ড্রাইভারকে বলে এটা কোনো সাধারণ কুকুর না, এখনই ওকে মাটিতে পুঁতে ফেলো, যেন গ্রামের কারোর ক্ষতি না হয়। সেই বাসার ভেতরে ঢোকার সময় একটা লোক তাকে ডেকে বলে আমার নাম লোকনাথ, প্রফেসর দেরাত আমাকে পাঠিয়েছে, আপনার সাথে কিছুদিন থেকে একটা থিসিস বানাতে চাই। আনাম্মা লোকটাকে নিয়ে বাসার ভেতরে এসে চারপাশ ভালো করে দেখতে থাকে। ঘরের ভেতরে রাখা গাছগুলোর সব পাতা শুকিয়ে গেছে। টেবিলের উপরে বৃদ্ধ একটা লোকের ছবিতে মালা দেওয়া। আনাম্মা এসে সোফায় বসে দেখা যায় সেখানে একটা বাচ্চা মেয়ে বসে আছে। তাকে দেখে কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। আনাম্মা তাকে জিজ্ঞেস করে তুমি স্কুলে যাও না? মেয়েটা জানায় স্কুলে গিয়ে কি হবে, নিউজ দেখে আর খবরের কাগজ পড়েই তো আমি সব শিখতে পারি। মেয়েটার বাবা বলে আমার বাবা মারা যাওয়াতে গত পরশুদিন আমরা আমেরিকা থেকে এসেছি। আমার মেয়েটা তো হিন্দি বলতেই পারে না। আনাম্মা বেশ অবাক হয়ে সোফা থেকে উঠে দাঁড়ায়। তখনই ঘরের সব আসবাবপত্র হঠাৎই কাঁপতে শুরু করে। আনাম্মা জিজ্ঞেস করে তোর নাম কি? বাচ্চা মেয়েটা বলে কেন, আমাকে বিয়ে করবি নাকি? আনাম্মা লোকটার বাবার ছবি দেখে লোকটাকে বলে তোমার বাবার শেষকৃত্য করনি তাই না? লোকটা বলে আমার আসতে দেরি হয়ে গিয়েছিল। আনাম্মা তার বাবার পা ধরে ক্ষমা চাইতে বললেই লোকটা তার মেয়ের পা ধরে ক্ষমা চায়। আনাম্মা লোকটাকে তার বাবার পছন্দের কিছু নিয়ে আসতে বলে। আনাম্মা এক মনেই মন্ত্র পড়ছে। লোকটা এক বাটি ক্ষীর এনে তার মেয়েকে খাইয়ে দিতেই মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর মেয়েটার জ্ঞান ফিরে আসে। আনাম্মার বাসায় ফিরে লোকনাথ জিজ্ঞেস করে আপনি এত শিক্ষিত হয়েও এই তান্ত্রিক বিদ্যায় কেন আসলেন? আনাম্মা বলে আমার বাবা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একজন মানুষ ছিলেন। মানুষের উপকার করতে গিয়ে তান্ত্রিক বিদ্যা ব্যবহারের সময় আমার বড় বোন মারা যায়। বড় বোনের মারা যাওয়ার কষ্টে আমার মাও মারা যায়, কিন্তু তারপরও আমার বাবা থেমে থাকিনি। একসময় শয়তানি শক্তির হাতে আমার বাবাও জীবন দেয়। মৃত্যুর আগে বাবা আমাকে মানুষের উপকারের জন্য তান্ত্রিক বিদ্যা চর্চা করার প্রতিশ্রুতি নিয়েছিল, তাই তার অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করার চেষ্টা করছি। লোকনাথ বলে আপনার কি কখনো কোনো আত্মার মুক্তি দিতে গিয়ে মনে হয়েছে এই আত্মার সাথে আপনি পারবেন না? আনাম্মা বলে হ্যাঁ, একবার আমি অনেক ভয়ঙ্কর এক আত্মার সম্মুখীন হয়েছিলাম। এমন এক আত্মা যাকে পৃথিবীতে আসার আগেই খুন করা হয়েছিল। 1990 সালে একটা খ্রিস্টান পরিবারে এই ভয়ানক ঘটনা ঘটেছিল। গল্প চলে আসে 1990 সালের শুক্লাপেট গ্রামে। রিয়েল এস্টেটের এক এজেন্ট অ্যান্থনিকে পুরনো একটা বাড়ি দেখাচ্ছে। অ্যান্থনি পাশের গ্রামের একটা রাইস মিলে হিসাব রক্ষকের চাকরি করে। অ্যান্থনি লোকটাকে বলে আমার মা বলেছে উত্তর দক্ষিণমুখী বাড়িতে থাকলে আমাদের ছেলে সন্তান হবে। আমার দুইটা মেয়ে আছে, কিন্তু আমার মা একটা ছেলে চায়। সে মনে করে ছেলের রূপে আমার বাবার আবারও জন্ম হবে। দোতলার একটা ঘর বাইরে থেকে কাঠ দিয়ে আটকানো দেখে কারণ জিজ্ঞেস করতেই এজেন্ট বলে আমিও জানি না এই ঘরটা বন্ধ কেন। অ্যান্থনির পরিবারের সবাই বাসাটা অনেক পছন্দ
পছন্দ করে। অ্যান্থনির মা বলে, আমাদের বাজেটে এত বড় বাড়ি কিভাবে পেলে? অ্যান্থনি বলে, ব্যাংকের লোকজন তাড়াহুড়োতে এই বাড়িটা বেচে দিয়েছে। অ্যান্থনির স্ত্রী মেরি তার বড় মেয়ে সোফিকে বলে, তারাকে ডেকে আনো। তারা তাদের ছোট মেয়ে, তারা কথা বলতে পারে না। তারাকে ডেকে আনলে মেরি তাকে ইশারায় বলে, ঘর পছন্দ হয়েছে? তারাও ইশারায় বলে, ঘরটা অনেক বড়, আমার অনেক ভালো লেগেছে। কাঠের তক্তার কাঠা তুলে দোতলার স্টোর রুমে দরজা খোলা হয়। এজেন্ট অ্যান্থনিকে বলে, এই ঘরে পুরনো অনেক আসবাবপত্র আছে, হয়তো এ কারণে আটকে রাখা হয়েছিল, আর আপনার যদি কোনো কাজ করানোর দরকার হয় তাহলে এই ছেলেটাকে বলবেন। এজেন্ট চলে গেলেই অ্যান্থনি স্টোর রুমটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ঘরের ভিতরে সব পুরনো আসবাবপত্র, টেবিলের উপরে একটা হারমোনিয়াম, আর একটা কোনায় একটা কাঠের বাক্সে তালা মেরে রাখা। বাসার সব জিনিসপত্র গোছগাছ করতে করতে বেশ রাত হয়ে যায়। তারা দোতলার করিডর দিয়ে যাওয়ার সময় স্টোর রুম থেকে হঠাৎ একটা শব্দ শুনে দরজার ফাঁকা দিয়ে ভেতরে তাকায়। ঘরের ভিতরে এসে আসবাবপত্রগুলো দেখার সময় রকিং চেয়ারটায় একটা ধাক্কা দেয়। টেবিলের উপর রাখা ঢোলে দুইটা বাড়ি মেরে রকিং চেয়ারে এসে বসে, কিন্তু চেয়ার থেকে নামতেই চেয়ারটা থেমে যায়। তারা ভয়ে ভয়ে পেছনে তাকায়। হঠাৎ একটা ভয়ানক চিৎকার শুনলে কান চেপে ধরে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। মেরি শাশুড়ির ঘরে মোমবাতি রেখে চলে যাওয়ার সময় শাশুড়ি বলে, আমরা যখন এই বাসায় চলে এসেছি তখন দেখো এবার ছেলেই হবে। মেরির কাছে অবশ্য এই কথার কোনো জবাব নেই। সে হাসি মুখে শাশুড়িকে রাতের খাবারের জন্য ডাক দেয়। খাবার খেতে বসে অ্যান্থনির মা বলে, দেখিস এবার ছেলেই হবে। অ্যান্থনি বলে, মা তুমি আবারও শুরু করলে? অ্যান্থনির মা বলে, কেন, তুই চাস না তোর বাবা আবার ফিরে আসুক? খাবার শেষে মেরি থালা বাসনগুলো রান্নাঘরে রেখে দেয়। তারা সেদিকে তাকিয়ে দোতলায় এসে উকি দিয়ে স্টোর রুমে একবার দেখে নিজের ঘরের দিকে যেতে শুরু করে। হঠাৎ চেয়ার টানার শব্দে সে থমকে দাঁড়ায়। ভয়ে ভয়ে স্টোর রুমের সামনে এসে দেখে রকিং চেয়ারটা তার আগের জায়গায় নেই। তারা ভয়ে এক দৌড়ে তার বিছানায় শুয়ে পড়ে। সোফি অবাক হয়ে তারার দিকে তাকালেও তারাকে কিছুই বলে না। রাত তখন 1:10। তারা রুমে কে যেন বলছে, অনেক ঘুমিয়েছো, চলো এখন খেলতে যাই। কথাগুলো শুনে সোফি লাফ দিয়ে ঘুম থেকে ওঠে। সেই অদৃশ্য শব্দটা বলে, ভয় পেও না, আমি এখানেই আছি, সামনে দেখো। সোফি ভয়ে ভয়ে সামনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। হঠাৎই পাশের আয়নায় তাকিয়ে দেখে তারা কথা বলছে। সোফি সাথে সাথেই তারাকে ডাক দিলে তারা জিজ্ঞেস করে, কি হয়েছে? সোফি বলে, কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। পরের দিন অ্যান্থনি মেরিকে চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যায়। চেক আপের পর ডক্টর বলে, আপনার বাচ্চা একদম ঠিক আছে। মেরি ডক্টরকে জিজ্ঞেস করে, আল্ট্রাসাউন্ড থেকে বলুন তো আমার ছেলে হবে নাকি মেয়ে? ডক্টর বলে, দেখা গেলেও বলতে পারবো না, কারণ এটা আইনের চোখে অপরাধ। বাইরে এসে অ্যান্থনি মেরিকে বলে, তুমি তো জানোই ডক্টরদের এসব বলতে পানা। মেরি বলে, আমি কি করব? তোমার মা সব সময় ছেলের কথা বলতেই থাকে। দুজন বাসায় ফিরলে অ্যান্থনির মা জিজ্ঞেস করে, বাচ্চা ঠিক আছে তো? অ্যান্থনি বলে, হ্যাঁ, ওরা স্ক্যানিং মেশিনে দেখেছে বাচ্চা একদম ঠিক আছে। অ্যান্থনির মা বলে, ডক্টর কি বলেছে, ছেলে নাকি মেয়ে? সোফি বেশ রেগে বলে, সব সময় কেন ছেলে ছেলে করতে থাকো? এই ঘরে আর বাচ্চার দরকার কি? আমাকেই তো ঠিকমতো দেখাশোনা করা হয় না। অ্যান্থনি সোফির উপর প্রচন্ড রেগে বলে, দাদির সাথে কেউ এভাবে কথা বলে নাকি? সোফি স্কুলে যাওয়ার জন্য বের হলেই অ্যান্থনি বলে, আমি তোমাকে দিয়ে আসছি। সোফি রেগে বলে, কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। মেরি তারার হাতে একটা দাগ দেখে জিজ্ঞেস করে, তোমার হাতে আঘাত লাগলো কিভাবে? তারা বলে, আমি জানি না। তখনই কিছু একটা পড়ার শব্দ শুনে অ্যান্থনি এসে দেখে জিজাসের একটা ছবি আর প্রার্থনার বাকি জিনিসগুলো মাটিতে পড়ে আছে। বাকি সবাই সেখানে আসতেই দেয়ালে টাঙানো ছবিগুলো নিচে পড়ে ভেঙে যায়। অ্যান্থনির মা এগিয়ে এসে বাবার ছবিটা হাতে নিয়ে মুছতে গেলেই তার হাত কেটে ছবির উপরে রক্ত লেগে যায়। অ্যান্থনির মা বলে, মনে হচ্ছে তোমার বাবা এখনো আমাদের উপর রেগে আছে। সব ছবি পড়ে গেলেও উপরের কোনায় একটা ছবি ঠিকই ছিল, তবে সেই ছবিটার দিকে কারোর চোখই যায়নি। অ্যান্থনি শার্ট পরতে পরতে দোতলার করিডর দিয়ে যাচ্ছিল। সে নিজের মনে বলতে থাকে, এই বাসার মানুষ আমাকে একটা দিনও শান্তিতে থাকতে দিবে না। হঠাৎ সেই রহস্যময় রুমের সামনে আসতেই অ্যান্থনি দেখে তারা আপন মনে ছবি এঁকে যাচ্ছে। তারা যে টেবিলে বসে ছবি আঁকাচ্ছিল তার সামনেই একটা রকিং চেয়ার। হঠাৎ তারা খেয়াল করে সাদা ধোয়ার মতো কিছু একটা এসে মানুষের অবয়বের মতো হয়ে আবার নিমিষেই বাতাসে মিলিয়ে যায়। এদিকে মেরি ভেজা কাপড়ের বালতি নিয়ে উপরে উঠছে। তারা নিজের চেয়ার থেকে নেমে বেশ ভয়ার্ত চোখে তাকিয়ে সেই চেয়ারটাতে বসে দুলতে থাকে। মেরি চেয়ারের শব্দে দৌড়ে সেই রুমে এসে তারাকে এভাবে দুলতে দেখে হাত ধরে টেনে নামাতেই তারা ভীষণ ভয় পেয়ে যায়। মেরির ইশারায় বলে,
বলে এটা আবার কেমন খেলা, তুমি কি আবারও ব্যথা পেতে চাও? তারা কান্না করতে করতে ইশারায় বলে আমি বুঝতে পারিনি যে আমি এত জোরে দুলছিলাম। তারার কান্না থামিয়ে মেরি তারাকে নিয়ে যায়। যাওয়ার আগে রুমের দরজাটা আটকে দিয়ে যায়, কিন্তু মেরি আর তারা যেতেই কে যেন ভেতর থেকে দরজা আটকে দেয়। অ্যান্থনি তখন মিলে বসে হিসাবের কাজ করছিল। ঠিক তখনই মিলের মালিক এসে বলে সবাইকে ডেকে তাদের পাওনা হিসাব দিয়ে পাঠিয়ে দাও। অ্যান্থনি বুঝতে না পেরে বলে পাঠিয়ে দিব মানে? মালিক জানায় ইনকাম ট্যাক্সের সাথে আমার বরাবরই কিছু সমস্যা ছিল, ওরা এখন নোটিশ দিয়েছে যে 6 মাসের মধ্যেই আমাকে এই মিল বন্ধ করতে হবে। অ্যান্থনি বেশ চিন্তিত হয়ে বলে তাহলে আমার কি হবে? মালিক তার ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে দিয়ে বলে তুমি আরো 2 মাস থেকে যাও, এমনিতেও সব অ্যাকাউন্ট সাবমিট করার জন্য একজনকে তো থাকতেই হবে, এই 2 মাস তুমি সব সামলে নিও। রাতে মিল বন্ধ করে অ্যান্থনি তার স্কুটি স্টার্ট দিলেই স্কুটি স্টার্ট দিচ্ছিলই না। তখনই রাস্তা দিয়ে একটা লোক হারিকেন নিয়ে যাচ্ছিল। অ্যান্থনির স্কুটি স্টার্ট হচ্ছে না দেখে লোকটা বলে মনে হচ্ছে এটা স্টার্ট নিবে না, আপনি বরং এই হারিকেনটা নিয়ে চলে যান, আপনি চাইলে আমি আপনার সাথে আসতে পারি। অ্যান্থনি কোনো উপায় না পেয়ে সেই হারিকেন নিয়ে অন্ধকার রাস্তা দিয়ে হাঁটা শুরু করে, কিন্তু এভাবে একা রাস্তায় যেতে অ্যান্থনির অনেক ভয় করছিল। কিছু দূর এগোতেই একটা লোককে দেখতে পেয়ে লোকটাকে ডাক দেয়। লোকটা তার দিকে তাকালে অ্যান্থনি ভয়ে ভয়ে বলে কিছু মনে না করলে আমরা একসাথে যাই। লোকটা বুঝতে পারে অ্যান্থনি ভয় পাচ্ছে, তাই তার সাথে যেতে রাজি হয়ে যায়। লোকটা বেশ দ্রুত হাঁটলেও অ্যান্থনি ভয়ে যেন হাঁটতেই পারছে না। লোকটা বলে এই রাস্তায় আগে কখনো আসোনি তাই না, কোথায় থাকো তুমি? অ্যান্থনি বলে শুক্লা পেটো, আমরা কয়েকদিন আগেই এখানে এসেছি। লোকটা বলে আমিও তো ওখানেই যাচ্ছি, তা আপনি এই সময় এই রাস্তা দিয়ে যাচ্ছেন কেন? অ্যান্থনি বলে আসলে আমি একটা রাইস মিলে কাজ করি, আজ মিল থেকে বের হতে দেরি হয়ে গেছে আর আমার বাইকটাও খারাপ হয়ে গেছে। কথায় কথায় অ্যান্থনি তার বাড়ির কাছে পৌঁছে যায়। অ্যান্থনি তার বাড়ির দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ওই দেখেন ওটা আমার বাড়ি, কিন্তু পাশে তাকাতেই দেখে সেই লোকটা নেই। আশেপাশে খুঁজেও লোকটাকে না পেয়ে অ্যান্থনি ভীষণ ভয় পেয়ে যায়। দ্রুত কুয়ার কাছে গিয়ে নিচু হয়ে পানি নিয়ে মুখ ধুতে গেলেই দেখে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু উপরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই, এমনকি আশেপাশেও কেউ নেই। অ্যান্থনি ভয়ে দ্রুত গামছা দিয়ে হাত পা মুছে বাড়ির দরজায় ধাক্কা দিতেই মেরি দরজা খুলতে অ্যান্থনি দ্রুত ঘরে ঢুকে দরজা আটকে দেয়। অ্যান্থনিকে এমন হাঁপাতে দেখে মেরি জিজ্ঞেস করে কি হয়েছে, এত দেরি হলো কেন? অ্যান্থনি বাড়ির ভেতরে যেতে যেতে বলে আমার বাইক নষ্ট হয়ে গিয়েছিল। রান্নাঘরে এসে ঢক ঢক করে পানি পান করতে থাকে। মেরি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এত ঘাবড়ে আছো কেন? অ্যান্থনি বলে কিছু না। অ্যান্থনিকে সব পাতিলে খাবার খুঁজতে দেখে মেরি বলে আসলে বাসায় খাওয়ার মতো কিছুই নেই, আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসছি। বলি মেরি দুধ জাল দিতে চলে আসে। অ্যান্থনি তখন সবাইকে সবকিছু খুলে বলে। কিছুক্ষণ পর অ্যান্থনি বেশ ঘাবড়ে টেবিলে বসে দুধ পান করছে, তার সামনেই মেরি বসে আছে। অ্যান্থনির মা গলার একটা চেইন নিয়ে এসে অ্যান্থনিকে দিয়ে বলে এটা তোমার বাবার, গলায় পরে নাও। অ্যান্থনির চেইনটা হাতে নিয়ে দেখতে থাকে। অ্যান্থনির মা বলে চিন্তা করো না, লোকটা হয়তো তোমার সাথে কথা বলার পরই চলে গেছে। অ্যান্থনি বলে কিন্তু আমার মনে হলো আমি ওই লোকটাকে কুয়ার পাশেও দেখেছি। মা বলে এসব তোমার মনের ভুল, তাই আর ভেবো না। মেরি বলে তুমি আর বেশি রাত করে বাড়িতে ফিরো না। মাঝরাতে ঘুমের ঘোরে সেই লোকটার কথা মনে পড়তেই অ্যান্থনির ঘুম ভেঙে যায়। সে যেন কিছুতেই লোকটার কথা ভুলতে পারছে না। অন্য রুমে সোফি একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজে ঘুম থেকে লাফিয়ে ওঠে। সোফি ভীষণ ভয় পেয়ে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে খেয়াল করে তার পাশে তারা নেই। হঠাৎই সোফি পাশে তাকিয়ে দেখে তারা অদ্ভুত ভাবে তাকিয়ে কি সব যেন বিড়বিড় করছে। সোফি ভয়ে চিৎকার দিয়ে উঠলে তারা সামনের দিকে হাঁটা শুরু করে। সোফির চিৎকারে অ্যান্থনি আর মেরি হন্তদন্ত হয়ে বাচ্চাদের রুমে আসে। তারা বিছানায় উঠে বসে পড়তেই সোফি খাট থেকে নেমে বেশ ভয়ে ভয়ে তারার দিকে তাকিয়ে থাকে। মেরি তারার কাছে গিয়ে দেখে তারা ঠিক আছে কিনা। তারা এতক্ষণে আবারও স্বাভাবিক হয়ে গেছে। অ্যান্থনি সোফিকে জিজ্ঞেস করে কি হয়েছে, চিৎকার করলে কেন? সোফি ভয়ে তারার দিকে তাকাচ্ছে, কিন্তু মুখে কিছুই বলছে না। মেরি তারাকে ইশারায় জিজ্ঞেস করে তুমি আবার কোনো দুষ্টুমি করেছো তাই না? তারাও ইশারায় বোঝায় আমি তো দিদির চিৎকার শুনে ঘুম থেকে উঠলাম। এই কথা শুনে সোফি ভয়ে বাবাকে জড়িয়ে কান্না করতে থাকে। এদের চেঁচামেচি শুনে অ্যান্থনির মা আসতেই মেরি সোফিকে বলে সবাইকে বলো কি হয়েছে। সোফি ভয়ে কাঁপতে কাঁপতে বলে তারা পাশে দাঁড়িয়ে আমার উপর রেগে কিছু একটা বলছিল। এমন কথায় সবাই বেশ অবাক হয়ে গেলে মেরি বলে কি বলছো, তারা কথা বলবে কিভাবে? অ্যান্থনি মেরিকে বলে ওকে কিছু বলো না, দেখছো না কেমন ভয় পেয়ে আছে। সোফি ভয়ে ভয়ে বলে তারা এই ধরে দ্বিতীয়বার এমন করেছে। মেরি বেশ রেগে বলে তাহলে আগে কেন বলনি, মিথ্যা কেন বলছো? সোফি বাবার দিকে তাকিয়ে করুণ ভাবে বলে আমি সত্যি বলছি, তারা কিছু একটা তো বলছিল, আমি কথা বলার আওয়াজ পেয়েছিলাম, তখনও বিছানায় ছিল না, তখনই দেখলাম ও আমার পেছনে দাঁড়িয়ে কথা বলছে। দাদি বলে তোমরা শুধু শুধু হয়তো
চিন্তা করছো, বাচ্চাদেরকে পানি খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। নতুন বাসার কারণে হয়তো ওরা ভয় পাচ্ছে। মেরি সোফির চোখ মুছিয়ে দিয়ে বলে, এসব তোমার মনের ভুল। তারা কথা কিভাবে বলবে? রাত তখন প্রায় 2:35 বাজে। মেরি সোফি আর তারাকে শুইয়ে চাদর টেনে দেয়। সবাই যেতেই সোফি বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে কান্না করতে করতে বলে, এই বাসায় কেউ আমাকে ভালোবাসে না। এরপর যদি মায়ের একটা ছেলে হয় তাহলে সবাই তো আমাকে ভুলেই যাবে। তারা এতক্ষণ ঘুমের ভান ধরেছিল। সোফির এমন কথা শুনে চোখ খুলে ভয়ঙ্কর একটা হাসি দেয়। পরের দিন সকালে মেকানিক এসে অ্যান্থনির বাইক দিয়ে যায়। অ্যান্থনি রেডি হয়ে মিলে যাওয়ার জন্য বের হতেই মেরি বলে, আজ রবিবার, মিলে না গেলে হয় না? অ্যান্থনি বলে, মিলে আমি ছাড়া আর কেউ নেই, সবটা আমাকেই সামলাতে হয়। বলেই মিলে যাওয়ার জন্য রওনা দেয়। তারা তখন মায়ের কাছেই দাঁড়িয়ে ছিল। পাশেই খোলা জায়গায় সোফি খেলনা হাতে দাঁড়িয়ে আছে। মনে মনে কিছুটা ভয় থাকলেও সোফি ইশারায় তারাকে খেলার জন্য ডাকে। তারা খুশি হয়ে বোনের সাথে খেলতে চলে যায়। কিছুক্ষণ পর সোফি টিভি দেখছে, তারা পাশে বসে ড্রয়িং করছে। বাড়ির জানালার দরজা মেরামত করার জন্য একটা কার্পেন্টার এসেছে, সাথে তার ছোট বোনকেও এনেছে। মেয়েটা ঘুরে ঘুরে সব দেখার সময় সোফিদেরকে বলে, তোমরা পার্টিসের খেলা জানো? সোফি বলে, না জানি না। মেয়েটা বলে, আমি শিখিয়ে দিচ্ছি, চলো উপরে যাই। কিছুক্ষণ পর মেরি খেয়াল করে বাসায় থাকা কিছু গাছের পাতা একদম শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ যেন সব গাছ পুড়িয়ে দিয়েছে। হঠাৎই কার্পেন্টারকে দেখে মেরি একদম আতকে ওঠে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? কার্পেন্টার বলে, আমাকে অ্যান্থনি স্যার জানলা দরজা ঠিক করার জন্য পাঠিয়েছে। ঠিক আছে বলেই মেরি বাচ্চাদের রুমে গিয়ে দেখে বাচ্চারা টেবিলে বসে একটা ক্রস চিহ্নের লাল কাপড় দিয়ে অদ্ভুত একটা খেলা খেলছে। সেও একটা চেয়ারে বসে বলে, তোমরা এটা কি খেলছো? সোফি মেরিকে বলে, পার্টিসের খেলা। মেরি হেসে বলে, আমাকেও শেখাও। এরপর কিছুটা সন্দেহ চোখে বলে, কিন্তু এই জিনিসগুলো তোমরা কোথায় পেলে? সোফি বলে, ওই কার্পেন্টারের বোন এসেছিল না, সে স্টোররুম থেকে এগুলো পেয়েছে। মেয়েটাই তো আমাদেরকে এই খেলা শিখিয়েছে, এখন হয়তো সে নিচে আছে। মেরি মেয়ের মাথায় হাত বুলিয়ে হেসে বলে, ঠিক আছে। কিছুক্ষণ পর মেরি 3 গ্লাস শরবত বানিয়ে ওই কার্পেন্টারকে দিয়ে বলে, এগুলো উপরে বাচ্চাদেরকে দিয়ে আসো। 3 গ্লাস আছে, তোমার বোনকেও দিও। বলেই মেরি যেতে কার্পেন্টার বেশ অবাক হয়ে মেরির দিকে তাকিয়ে থাকে। রাত তখন অনেক গভীর, মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে বাড়ির ভিতরে ঢুকে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর সে দাদির রুমে চলে আসে। দাদি তখন আরামে ঘুমাচ্ছিল। হঠাৎই বিছানার পাশে রাখা কাঠের চেয়ারটা একা একাই সরে দাদির পায়ের কাছে চলে আসে। চেয়ার টানায় ফ্লোরে শব্দ হলেই দাদির ঘুম ভেঙে যায়। দাদি উঠে চেয়ারটা আবারও বিছানা থেকে দূরে আগের জায়গায় রেখে দেয়। দাদি বিছানায় বালিশ ঠিক করার সময় চেয়ারটা আবারও তার দিকে এগিয়ে আসে। দাদি এবার বেশ ভয় পেয়ে দেয়ালে টাঙানো তার স্বামীর ছবির সামনে গিয়ে হাত জোর করে বলে, আপনি সব করছেন তাই না? আপনি আমার উপর এখনো রেগে আছেন? আমি মানছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। পরের দিন সকালে অ্যান্থনি আর মেরি কিচেনে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখনই দাদি তার চোখ ডলতে ডলতে রান্নাঘরে আসতেই মায়ের চেহারা দেখে অ্যান্থনি জিজ্ঞেস করে, তুমি কি রাতে ঘুমাওনি? দাদি বলে, আসলে কাল রাতে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমার ঘুম হয়নি। অ্যান্থনি এবার বেশ নিচু স্বরে তার মাকে বলে, আসলে মিলের সবাইকেই বের করে দেওয়া হয়েছে, আমাকে এখানে আরো 2 মাস থাকতে বলেছে। অ্যান্থনির মা বলে, তুমি কি আরেকটা চাকরি খুঁজছো? অ্যান্থনি অপরাধীর মতো বলে, আসলে এই বাড়িটা কিনতেই সব জমানো টাকা শেষ হয়ে গেছে, আমাদের 2টা বাচ্চা আছে, এমন সময় আরেকটা বাচ্চা নেওয়া আমাদের পক্ষে সম্ভব না, তাই আমরা ভাবছিলাম এই বাচ্চাটাকে নষ্ট করে দিব। অ্যান্থনির মা প্রচন্ড রেগে তার ছেলেকে কষে একটা থাপ্পড় মেরে বলে, তোমার সাহস কি করে হয় বাচ্চা নষ্ট করার কথা বলছো? তুমি কি চাও না তোমার বাবা আবারও জন্ম নিক? দরকার পড়লে নিজের পেনশনের টাকায় আমি ওকে মানুষ করব, তারপরও ভুলেও বাচ্চা নষ্ট করার কথা বলবে না। বলেই রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। অ্যান্থনি হতবাক হয়ে মেরিকে বলে, মা এমন করছে কেন? আমি মাকে আগে কখনোই এমন করতে দেখিনি। তারা সিঁড়ির কাছে দাঁড়িয়ে সব দেখছিল। রাত তখন প্রায় 3টা বাজে। হঠাৎ দরজা খোলার আওয়াজে অ্যান্থনির ঘুম ভেঙে যায়। বাসার ভিতরে কে ঢুকলো দেখার জন্য চশমা পরে সে রুম থেকে বের হলেই ধীরে ধীরে পা টিপে সিঁড়ি দিয়ে নিচে নামে। হঠাৎই একটা শব্দ হলে অ্যান্থনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে তারা কুয়ার উপরে বসে পানি উঠাচ্ছে। তারাকে কুয়ার পাশে দেখে অ্যান্থনি দ্রুত বাসার বাইরে আসে। হঠাৎ কিছু একটা শব্দে উপরে তাকিয়ে দেখে বাড়ির দোতলার বারান্দায় একটা মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তার পাশে ছোট ছোট 4টা মেয়ে। দেখে মনে হচ্ছে এরা কোনো আত্মীয়।
রাস্তা। হঠাৎ এমন কিছু দেখে অ্যান্থনি চোখ কচলে আবার তাকালেই বারান্দায় দাঁড়িয়ে থাকা সবাই নিমিষেই হাওয়া হয়ে যায়। বালতি নিচে পড়ার শব্দে অ্যান্থনি দ্রুত কুয়ার কাছে যায়। সেভাবে হয়তো তারা কুয়ার পানিতে পড়ে গেছে। কুয়ার দিকে নিচু হয়ে তার নাম ধরে ডাকার সময় একটা হাত অ্যান্থনিকে ধাক্কা মেরে কুয়াতে ফেলে দেয়। পরের দিন সকালে মেরি ঘুম থেকে উঠে দেখে পাশে অ্যান্থনি নেই। মেরি বাচ্চাদের রুমে গিয়ে দেখে বাচ্চারাও সেখানে নেই। বাড়ির সব জায়গায় খুঁজে দেখে কোথাও কেউ নেই। মেরি নিচে নেমে দেখে বাচ্চারা বসে টিভি দেখছে আর তার শাশুড়ি চা পান করছে। মেরি শাশুড়িকে জিজ্ঞেস করে, অ্যান্থনিকে দেখেছেন? দাদি বলে, না তো। তখনই মেরি অ্যান্থনির গলা শুনতে পায়। খুঁজতে খুঁজতে বাড়ির বাইরের কুয়ার কাছে এসে দেখে অ্যান্থনি কুয়ার ভিতরে প্রায় অজ্ঞান অবস্থায় ভাসছে। মেরি সাহায্যের জন্য চিৎকার করলে কিছুক্ষণ পর দুজন লোক এসে অ্যান্থনিকে কুয়া থেকে উঠায়। অ্যান্থনি বেশ ভয় পেয়েছে। মেরি একটা গামছা দিয়ে অ্যান্থনির মাথা মুছিয়ে দিচ্ছিল। তারা আর সোফিয়া দাদির কাছেই দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে অ্যান্থনির ভয় যেন আরো বেড়ে যায়। নিজের ঘরে বসে অ্যান্থনি গত রাতের কথা ভাবছে। মেরি অ্যান্থনির জন্য চা নিয়ে আসে। অ্যান্থনিকে এমন ভয় পেতে দেখে মেরি জিজ্ঞেস করে, তুমি ওখানে কেন গিয়েছিলে? অ্যান্থনি ভীষণ ঘাবড়ে বলে, আমার মনে হলো আমি তারাকে দেখলাম, কিন্তু যখন আমি কুয়ার কাছে গেলাম সে সেখানে ছিলই না। আমার মনে হলো কেউ যেন আমাদের বাড়ির উপরে নজর রাখছে। আর দিন দিন এই সন্দেহ বেড়েই যাচ্ছে। জানি না এসব কেন হচ্ছে। কিছুক্ষণ পর অ্যান্থনির কাছে একটা কল আসে। অ্যান্থনি কল রিসিভ করে সব শুনে বলে, আমি এক্ষুনি আসছি। মেরে কি হয়েছে জিজ্ঞেস করলেই অ্যান্থনি বলে, ইনকাম ট্যাক্স থেকে কল করেছিল। ওরা নাকি মিলের অ্যাকাউন্টে কিছু অবৈধ টাকার হিসাব পেয়েছে। আমাকে এখনই যেতে হবে, হয়তো ফিরতে অনেক রাত হবে। সন্ধ্যায় সোফি ড্রয়িং রুমে বসে হোমওয়ার্ক করছিল। তারা আর কার্পেন্টারের বোন নিচে নেমে সোফির সামনে আসে। সোফি মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি এই সময় এখানে কি করছো? তারা ইশারায় বলে, আমি ওর সাথে বাইরে খেলতে যাচ্ছি, তুমিও চলো। সোফি বলে, আমার হোমওয়ার্ক বাকি আছে, তোমরা যাও। তারা ওই মেয়েটার সাথে বাইরে খেলতে যায়। কিছুক্ষণ পর তারাকে কোথাও না পেয়ে মেরি সোফিকে তারার কথা জিজ্ঞেস করে। সোফি বলে, সে তো কার্পেন্টারের বোনের সাথে বাইরে খেলতে গেছে। মেরি এবার প্রচন্ড রেগে বলে, এই সময় কেউ নিজের বোনকে একা ছায় নাকি? মেরি তাড়াতাড়ি একটা হারিকেন নিয়ে তারাকে খুঁজতে বের হয়। রাস্তায় একটা বৃদ্ধ লোককে জিজ্ঞেস করতে লোকটা রাস্তা দেখিয়ে বলে, এই দিক দিয়ে দুটা বাচ্চাকে যেতে দেখেছি, তারা একা একা রাস্তা দিয়ে হাঁটছে। তখনই আনাম্মা গাড়ি নিয়ে সেখান থেকেই যাচ্ছিল। তারাকে দেখে গাড়ি থামিয়ে সে গাড়ি থেকে নামে। তারাকে নাম জিজ্ঞেস করতেই তারা ইশারায় কিছু একটা বোঝায়, কিন্তু আনাম্মা সেটা বুঝতে পারে না। আনাম্মা গাড়ি থেকে নেমে পানির বোতল দিয়ে তারার মুখ ধুইয়ে দেয়। তারার মাথায় হাত বুলিয়ে ইশারায় জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? তারা বোঝায় তার মা বাড়িতে আছে। আনাম্মা তারাকে গাড়িতে তুলে নেয় বাসায় পৌঁছে দেওয়ার জন্য। কিছু তো যেতেই মাকে দেখে তারা অস্থির হয়ে গেলে আনাম্মা ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। আনাম্মা তারাকে গাড়ি থেকে নিয়ে বের হতেই তারাকে দেখে মেয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? তারা বোঝায়, আমি জানি না কি হয়েছিল, চোখ খুলে দেখলাম আমি অন্য কোথাও, বলেই মাকে জড়িয়ে ধরে। আনাম্মা মেরিকে জিজ্ঞেস করে, তোমরা কি এই গ্রামে নতুন? কোথায় থাকো? মেরি বলে, আমরা শুক্লা পেটে থাকি। আনাম্মা বলে, এই সময় ছোট বাচ্চাকে নিয়ে একা যাওয়াটা ঠিক হবে না, তার উপর তুমি গর্ভবতী, আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আনাম্মা তারা আর মেয়েকে গাড়িতে করে নিয়ে বাড়িতে পৌঁছে দেয়। আনাম্মা থেকে বিদায় নিয়ে তারা বাড়ির ভেতরে চলে যায়। কিন্তু বাড়িটাকে দেখে আনাম্মার কেমন যেন খটকা লাগে। সে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বললেও সেই বাড়ির দিকেই এক নজরে তাকিয়ে থাকে। আনাম্মার গাড়ি চলে গেলে বাড়ির দোতলার বারান্দায় আবারও সাদা শাড়ি পরা সেই মহিলাকে দেখা যায়। তার সাথে চারটা ছোট ছোট মেয়ে। রাতে অ্যান্থনির মা তার ঘরেই শুয়েছিল। হঠাৎ কি মনে করে ঘর থেকে বেরিয়ে দোতলার স্টোর রুমে আসে। স্টোর রুমে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে অ্যান্থনির ঘরে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। অ্যান্থনি আর মেরি দরজা খুলতেই সে প্রচন্ড ভয় পেয়ে বলে, ওখানে কেউ আছে, তোমরা গিয়ে দেখো। অ্যান্থনি আর মেরি স্টোর রুমে দিকে গেলেই অ্যান্থনির মা ভয় পেয়ে বলে, ওখানে কেউ একটা কান্না করছিল, আমি স্পষ্ট শুনেছি। চেঁচামেচির শব্দে তারা আর সোফিও বাইরে বেরিয়ে মায়ের কাছে আসে। অ্যান্থনি স্টোর রুম খুলতে গেলেই সাথে সাথে কারেন্ট চলে যায়। অ্যান্থনি মেরিকে একটা মোমবাতি জ্বালাতে বললে মেরি দ্রুত একটা মোমবাতি জ্বালিয়ে অ্যান্থনির হাতে দেয়। অ্যান্থনি স্টোর রুমের দরজা খুলে ভেতরে গেলেই বাকি সবাই দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। সবাই বেশ ভয় পেয়ে অ্যান্থনিকে বারবার ফিরে আসতে বলছে। অ্যান্থনি ধীরে ধীরে ভেতরে যেতেই হঠাৎ রকিং চেয়ারটা একাই দুলতে শুরু করে। রকিং চেয়ারটাকে থামিয়ে সামনে এগিয়ে যেতেই হুট করে মোমবাতি নিভে যায়। অ্যান্থনি সবাইকে ভেতরে আসতে মানা করে মেরিকে ম্যাচ বক্স আনতে বলে। মেরি ম্যাচ বক্স এনে অ্যান্থনির হাতে
হাতে দিতেই সাথে সাথে রকিং চেয়ারটা আরো জোরে দুলতে শুরু করে। সবাই ভয়ে চিৎকার করে ওঠে। অ্যান্থনি বের হতে গেলেই দরজাটা একাই বন্ধ হয়ে যায়। কোনো দিক দিয়েই সেই দরজা আর খোলা যাচ্ছিল না। মেরি দেরি না করে বাইবেল পড়া শুরু করে আর অ্যান্থনি ভয়ে ভয়ে আবারও মোমবাতি জ্বালায়। চারপাশে খুঁজতেই হঠাৎ সেই সাদা শাড়ি পরা মহিলাটা অ্যান্থনির সামনে এসে দাঁড়ায়। তার মুখটা বেশ ভয়ঙ্কর। আত্মাটা জোরে চিৎকার করতেই অ্যান্থনিও জোরে চিৎকার করে ওঠে। আত্মাটা অ্যান্থনির গলা দেয়ালের সাথে চেপে ধরে। পরের দিন সকালে যে লোকটা অ্যান্থনির কাছে এই বাড়ি বিক্রি করেছিল সে পুলিশ নিয়ে অ্যান্থনিদের বাসায় আসে। মেরি তখনও বাইবেল হাতে নিয়ে বসে আছে আর বাচ্চারা কান্না করছে। লোকটা এসে অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না, কিন্তু অফিসার এসে এক নিমিষেই দরজা খুলে দেয়। সবাই হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে দেখে অ্যান্থনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সবাই অনেক ডাকাডাকির পর অ্যান্থনির জ্ঞান ফেরে। কি হয়েছে জিজ্ঞেস করলেও সে ভয়ে কোনো উত্তরই দিতে পারে না। কিছুক্ষণ পর অ্যান্থনি কিছুটা স্বাভাবিক হয়। সবাই ড্রয়িং রুমে বসে আছে। অ্যান্থনি ভীষণ ভয় পেয়ে বলে, এই বাড়িতে আসার পর প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু এরপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। মনে হয় এখানে কিছু একটা আছে। অফিসার বলে, আপনার যদি মনে হয় এখানে সত্যিই কোনো সমস্যা আছে বা কেউ এই কাজ ইচ্ছা করে করছে তাহলে থানায় গিয়ে একটা ডায়েরি করে আসবেন। অফিসার চলে যেতেই অ্যান্থনি রেগে বাড়ির বিক্রেতা লোকটার কলার চেপে বলে, জেনে বুঝে আমাদের কাছে এই বাড়িটা আপনি বিক্রি করেছেন। যেভাবে আমাদের কাছে এই বাড়ি বিক্রি করেছেন সেভাবেই আজকের মধ্যেই এই বাড়ি অন্য কাউকে বিক্রি করবেন। লোকটা নিজেরও অনেক খারাপ লাগে। সে হাত জোর করে বলে, এত কম সময়ে কিভাবে বিক্রি করব? অ্যান্থনি কলার ছেড়ে বলে, আপনি প্লিজ কিছু একটা করেন, বাড়িটা বিক্রি করে দিন। লোকটা বলে, আমাকে কয়েকদিন সময় দেন। এর মাঝে কিছু ঠিক না হলে আনাম্মার কাছে যান, সে এই গ্রামের সব সমস্যার সমাধান করে দেয়। বলেই লোকটা একটা কাগজে আনাম্মার ফোন নম্বর লিখে অ্যান্থনিকে দেয়। সারাদিন মিলে বসেও অ্যান্থনি কাগজটার দিকে তাকিয়ে ভাবে ফোন দিবে কিনা, কিন্তু কল দিলে কেউ কল রিসিভই করে না। রাতে বাইরে বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল। অ্যান্থনি বাড়ি আসতেই মেরি খেয়াল করে অ্যান্থনি অনেক চিন্তিত। কি হয়েছে জিজ্ঞেস করলে অ্যান্থনি বলে, কি আর হবে, রোজ রোজ কিছু না কিছু হয়েই যাচ্ছে, জানি না আর কি কি দেখতে হবে। হঠাৎই আলো জ্বলতে আর নিভতে শুরু করে। অ্যান্থনি আরো ঘাবড়ে বলে, আমরা কালই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মেরি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কোথায় যাব? অ্যান্থনি বলে, মিলের পাশেই আমি ভাড়ায় একটা ছোট ঘর দেখেছি, জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা সকাল হতেই সেখানে চলে যাব। সবাই মিলে জিনিসপত্র গোছাতে শুরু করে। হঠাৎ মেরি পা পিছলে পড়ে চিৎকার করে অ্যান্থনিকে ডাকে। অ্যান্থনি দ্রুত উপরে এসে মেরিকে কোলে করে নিচে নামে। একটা অটোতে উঠে মেরিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছে। তারা আর সোফি দাদির কাছে দাঁড়িয়ে মায়ের জন্য কান্না করছে। মেরিকে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর মেরির চেক আপ করে অ্যান্থনিকে বলে, কিছুটা ব্লিডিং হয়েছে, তবে চেক আপের জন্য স্ক্যান করাতে হবে। হাসপাতালের করিডোরে অ্যান্থনি চিন্তিত হয়ে বসে আছে। তখনই মা হাসপাতালে কল করে। হাসপাতালের রিসিপশনিস্ট অ্যান্থনিকে ফোনটা দিলে অ্যান্থনির মা জিজ্ঞেস করে, বাচ্চা কেমন আছে? অ্যান্থনি বলে, ডক্টররা টেস্ট করছে, আমার বাচ্চারা কোথায়? অ্যান্থনির মা বাচ্চাদেরকে আগলে বলে, ওরা আমার কাছেই আছে, তবে মেরির খেয়াল রাখো। ঘড়িতে তখন রাত 11টা বাজে। দেখতে দেখতে ভোর 4টা বেজে যায়। অ্যান্থনি রিসিপশনের সামনে বসে ঘুমাচ্ছিল। ঠিক তখনই রিসিপশনের ফোন বেজে ওঠে। রিসিপশনিস্টকে দেখতে না পেয়ে অ্যান্থনি কল রিসিভ করে। কলটি আনাম্মা করেছে। এটা জানতে পেরে অ্যান্থনি বলে, আমি আপনার সাথে দেখা করতে চাই। আনাম্মা বলে, আমি সব জানি, আমার কথা মন দিয়ে শোনো, তোমার পরিবার বিপদে আছে। আমি 2 দিনের মধ্যেই চলে আসবো, ততদিন ধৈর্য ধরো, আর ওই বাসা ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করবে না। অ্যান্থনি বলে, আপনি এমন কেন বলছেন? ওই বাসার কোনো কিছুই ঠিক নেই, এই জন্যই আমরা ওখানে আর থাকতে চাই না। আনাম্মা গম্ভীর হয়ে বলে, তুমি ওই বাসা থেকে যেতে পারবে না। অ্যান্থনি রেগে বলে, কি বলতে চাচ্ছেন আপনি? আমি নিজের ইচ্ছা এসেছিলাম, নিজের ইচ্ছাতেই যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। আনাম্মা বলে, তুমি ভুলে যেও না এই বাসায় আত্মারা থাকে, যেটা তোমার বিশ্বাসের থেকেও অনেক শক্তিশালী। অ্যান্থনি বলে, ওই বাসায় আমরা থাকতে পারবো না, কাল সকালেই চলে যাব, দেখি আমাদেরকে কে আটকায়। আনাম্মা বলে, তুমি কি বুঝতে পারছো না? তুমি ওই বাসা আর ওই গ্রাম ছেড়ে যেতে পারবে না, আর যদি যেতেও চাও তাও ওই বাসা তোমাকে যেতে দিবে না। বলে আনাম্মা কলটা কেটে দেয়। অ্যান্থনি আবারও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর এক স্টাফ এসে ডেকে উঠিয়ে বলে, স্যার আপনার ফোন এসেছে। অ্যান্থনি কল রিসিভ করতেই সোফি কান্না করতে করতে বলে, বাবা তুমি কাল বাসায় কেন আসোনি? সকালে ঘুম থেকে উঠে দেখি দাদি মারা গেছে। মায়ের মৃত্যুর খবর শুনে অ্যান্থনি হতবাক হয়ে যায়। দেখা যায় তারা তার দাদির লাশের সামনে দাঁড়িয়ে আছে। দাদির মাথা
থেকে গল গলিয়ে রক্ত ঝরে পুরো ফ্লোর ভরে গেছে। সোফি বলে, বাবা তুমি কথা বলছো না কেন, কখন আসবে? আমার অনেক ভয় করছে। অ্যান্থনি কিছু না বলে ফোনটা রেখে হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। অ্যান্থনির আনাম্মার কথা মনে পড়ে যায়। গল্প চলে আসে বর্তমানে। লোকনাথ আনাম্মাকে জিজ্ঞেস করে, মৃত্যুতেই কি সত্যি সবকিছু শেষ হয়ে যায়? কেউ কি বলতে পারবে মৃত্যুর পরে কি হয়? প্রত্যেক ধর্মে ভিন্ন ভিন্ন ভাবে দাফন করা হয়ে থাকে। এটা কি আমাদের শরীর থেকে আত্মাকে আলাদা করার জন্য করা হয়? এদিকে কবরস্থানে অ্যান্থনির মাকে কফিনে করে মাটিতে নামানো হয়। আনাম্মা তখন সারা বাসা ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ একটা শব্দ পেয়ে আনাম্মা একটা রুমে আসে। আলমারির সামনে থেকে কিছু ধোয়া আর গন্ধ আনাম্মা নাকে গেলেই হঠাৎ পেছনে ফিরে দেখে অ্যান্থনির মা চেয়ারে বসে আছে। আনাম্মা অ্যান্থনির মায়ের কাছে গিয়ে তাকে ডাকতে থাকে। মা বলে, আমি তোমার সাথে কথা বলবো কেন? আনাম্মা জিজ্ঞেস করে, আপনি কিভাবে মারা গিয়েছেন? অ্যান্থনির মা কোনো উত্তর না দিয়ে কান্না করতে থাকে। আনাম্মা আবারও জিজ্ঞেস করে, আপনার মৃত্যু কিভাবে হয়েছে? অ্যান্থনির মা জিজ্ঞেস করে, আগে বলো তুমি কে, আমার বাসায় তোমার কাজ কি? বলেই সে উধাও হয়ে যায়। আনাম্মা তাকে বলতে থাকে, আপনি কি আপনার ছেলে আর তার মেয়েদেরকে সাহায্য করতে চান না? তারা এই বাসায় প্রচন্ড ভয়ে আছে। এদিকে ফাদার কফিনের মুখ লাগিয়ে দেয়। মেরি বলে, মায়ের মৃত্যুর জন্য যেই বাসা দায়ী, আমি সেই বাসায় আর কখনোই যাব না। কিন্তু আনাম্মা যেমনটা বলেছে আমরা ওই বাসাতেই থাকবো। বলেই অ্যান্থনির হাত ধরে বলে, আমি আপনার সাথেই আছি। আনাম্মা অ্যান্থনির মায়ের আত্মার সাথে কথা বলার চেষ্টা করে বলে, এবার তোমার বৌমা পুত্র সন্তানের জন্ম দিবে, তুমি শান্তিতে যেতে পারো। আর যেই পুত্র জন্ম নিবে সে তোমার স্বামীরই রূপ হবে। তোমার পরিবারকে সাহায্য করো। দুইটা গম্ভীর শব্দ ভেসে আসে, মানে অ্যান্থনির মায়ের আত্মার সাথে অন্য কেউ কথা বলছে। আত্মাটা বলে, তুমি যেমনটা চাও যদি তেমনটাই হয় তাহলে আমাদের দুজনের এখানে কি কাজ? আনাম্মা অবাক হয়ে বলে, এটা আবার কার গলা? আনাম্মা পেছনে তাকিয়ে দেখে বেশ মোটাসোটা এক মহিলা বসে শয়তানের মতো হাসছে। আনাম্মা বলে, আমি বুঝেছি, তুমি অ্যান্থনির মা না, এই বাড়ির পুরনো মালিক, যে এই বাড়ির পিছু ছাড়বে না। এক কসাইয়ের মা, নার্সাম্মা। মহিলাটি বাতাসের মতো উধাও হয়ে যায়। আনাম্মা গাড়িতে করে কবরস্থানে আসলে অ্যান্থনি মেরিকে দেখিয়ে বলে, ইনি আনাম্মা। মেরি বলে, সেদিন যখন তারা হারিয়ে গিয়েছিল ইনি আমাদেরকে বাসায় পৌঁছে দিয়েছিল। আমি আনাম্মাকে চিনি। আনাম্মা কফিনের সামনে এসে অ্যান্থনির বাবার ছবি কফিনের উপর রেখে দেয়। সাথে সাথেই কফিনের উপর মাটি দেওয়া শুরু করে। আনাম্মা অ্যান্থনির বাসার উল্টানো ক্রসকে সোজা করে দেয়। এরপর দেখে তুলসী পাতাও সব শুকিয়ে গেছে। জিজাসের ছবির সামনে আসতেই মেরি বলে, এসব ছবি নিজের থেকেই পড়ে যায়। আনাম্মা উপরে সিলিং এর এক কোনায় তাকিয়ে দেখে সেখানে একটা ছবি টাঙানো। মেরিকে সেই ছবির বিষয়ে জিজ্ঞেস করলে মেরি বলে, আমি তো এই ছবি আগে কখনোই দেখিনি, হতে পারে এই বাসায় যে আগে থাকতো তার ছবি। আনাম্মা মেরির সাথে রুমে এসে দেখে মেরির শাশুড়ি যেই ছবি কফিনের উপর রেখেছিল সেই ছবি আবারও দেয়ালে টাঙানো। মেরি হতবাক হয়ে বলে, এই ছবি এখানে আসলো কিভাবে? আনাম্মা বলে, তার মানে এই খেলা এখন শুরু হয়েছে। মেরি প্রচন্ড ভয় পেয়ে যায়। আনাম্মা দেওয়াল থেকে সেই ছবিটা খুলে তার ব্যাগে ঢুকিয়ে অ্যান্থনির পরিবারের সাথে কথা বলতে সোফায় বসতে গেলে দেখে নিচে একটা দড়িটা পা দিয়ে সরিয়ে দেয়। অ্যান্থনিকে বলে, এই বাসায় ভয়ানক কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা জানতে এক অদৃশ্য শক্তি আমাকে আটকাচ্ছে, আমাকে কিছু দেখতে দিচ্ছে না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার পরিবারকে একটা আত্মা নয় বরং অনেকগুলো আত্মা ভয় দেখাচ্ছে। মেরি ভয়ে ভয়ে বলে, আমাদের অনেক ভয় করছে, আমরা এই বাসায় থাকতেও পারছি না, যেতেও পারছি না। এখানে জীবিত থেকেও মৃত মনে হচ্ছে, তবুও আমরা এখানেই থাকবো সেই সিদ্ধান্তই নিয়েছি। কিন্তু এখন আমার বাচ্চাদের জন্য চিন্তা হচ্ছে, যদি ওদের কিছু হয়ে যায় তাহলে আমি আর সহ্য করতে পারবো না। আনাম্মা বলে, তোমার সাহস আর ভালোবাসা দেখে আমি বলতে পারি তোমার বাচ্চাদের কিছুই হবে না। মেয়ে জিজ্ঞেস করে, আপনি তো নিশ্চিত হয়ে কিভাবে বলছেন? আনাম্মা বলে, তোমার ভালোবাসাই ওদেরকে রক্ষা করবে, কারণ পৃথিবীতে মায়ের ভালোবাসাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়। ঠিক তখনই তারা আনাম্মার কাছে উঠে গেলে আনাম্মা ইশারা দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পাচ্ছ? তারা ইশারায় বলে, আমার কোনো ভয় নেই, আমি কিছু শুনতে পাই না, আর ভয়ঙ্কর কিছু দেখলে আমি আমার চোখ বন্ধ করে নিই, ব্যাস। আনাম্মা খেয়াল করে তারার হাতে কিছু দাগের কারণ জিজ্ঞেস করতেই তারা ইশারায় বলে, আমি জানি না, মাঝে মাঝে সব জায়গায় এমন দেখা যায়, কিন্তু এটা কিভাবে হয়েছে আমি বলতে পারবো না। হঠাৎ একটা শব্দ শুনতে পেয়ে আনাম্মা জানালার কাছে গিয়ে দেখে বাইরে কিছুই নেই, শুধুমাত্র একটা আলো জ্বলছে। দরজা খুলে বাইরে গিয়ে একটা বটগাছের শিকড়ে হাত দিতেই তার সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। হাত সরিয়ে গাছের দিকে ভালো করে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে, চোখ বন্ধ করে কিছু দেখার চেষ্টা করে, আর পেছন দিয়ে পাতা ঝরতে থাকে। হঠাৎই হাসির শব্দ শুনতে পেয়ে চোখ খুলে দেখে পাশে দুইটা মেয়ে নিচে বসে পাশা খেলছে। আনাম্মা হতবাক হয়ে তাকিয়ে থাকে, সাথে সাথেই দুইটা মেয়ে
গায়েব হয়ে যায়। ভেতরে এসে আনাম্মা বলে মানুষের জন্ম মৃত্যুর ফলকেই ইতিহাস বলে। আশেপাশের প্রকৃতি চরিত্রের উপর প্রভাব ফেলে। প্রকৃতির গাছপালা পাহাড় পর্বত আমাদের স্মৃতির একটা ফিক্সড ডিপোজিটের মতো। এই লকার খোলার শক্তি শুধুমাত্র কিছু মানুষেরই থাকে। 60 বছর আগে এই বাসায় একটা হাসি খুশি পরিবার তাদের বাচ্চাদের সাথে থাকতো, কিন্তু সময়ের সাথে সাথে কেন জানি না এই বাসাটা নরকে পরিণত হয়। ওই পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। এই কথা ওই গাছটাই বলেছে। আগের কাহিনী বলতে গেলে আনাম্মার প্রচন্ড কাশি আসে। হঠাৎ আনাম্মার চোখ যায় সামনের এক আয়নাতে। সেখানে দেখে তার পেছনের দরজার পর্দায় কিছু ধোঁয়া। এরপর খেয়াল করে পাশের এক সাইড টেবিল কাঁপছে। মেরি আর বাচ্চারা প্রচন্ড ভয় পেয়ে যায়। অদৃশ্য এক শক্তি আচমকাই দড়ি দিয়ে আনাম্মার গলায় প্যাঁচ দিয়ে তাকে দম আটকে মারার চেষ্টা করে। অ্যান্থনি সাহায্য করতে গেলেই সেই অদৃশ্য শক্তি তাকে আছড়ে ফেলে। অ্যান্থনি আবারও উঠে আসলে আবারও অ্যান্থনিকে টেবিলের উপরে আছড়ে ফেলে দেয়। ব্যথায় অ্যান্থনি আর উঠতে পারছে না। আনাম্মা তার ব্যাগ থেকে কিছু একটা বের করতে চায়, কিন্তু পারে না। ভয়ে মেরি তার বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে সরে যায়। আনাম্মা বহু কষ্টে দেওয়ালের কাছে গিয়ে ক্রুশ হাতে নিতেই অশুভ সেই শক্তি আনাম্মাকে ছেড়ে দেয়। অ্যান্থনি কোনো রকমে উঠে দাঁড়ায়। আনাম্মা বলে, আমি যদি এই মুহূর্তে বাইরে না যাই তাহলে আমার সাথে সাথে তোমাদের পুরো পরিবারেরও ক্ষতি হতে পারে। আমি এমনটা চাই না। আমাকে খুব তাড়াতাড়ি এর সমাধান খুঁজতে হবে। সমাধান খুঁজে তারপর এই বাসায় আবার আসবো। আর একটা কথা, তোমার ছোট মেয়ের বেশি খেয়াল রাখবে। দেরি হয়ে যাচ্ছে, আমাকে অমাবস্যার আগেই আসতে হবে। বলেই আনাম্মা সেখান থেকে বের হয়ে যায়। তারা প্লেট এগিয়ে দিতে মেরি আবারও প্লেট তার দিকে এগিয়ে দিয়ে বলে, প্লিজ তুমি এটা খেয়ে নাও। তারা বলে, না, আমি প্রতিদিন একই খাবার খেতে পারবো না, আমি অন্য কিছু খাবো। মেরি বলে, তুমি না খেলে তোমার শক্তিও হবে না। তারা রেগে বলে, তোমার পেটে যেই বাচ্চা আছে তার শক্তি হওয়ার দরকার, তাই তুমিই খাও। মেরি এবার রেগে বলে, চুপচাপ এই খাবার খেয়ে নাও। কিন্তু তারা না বলে প্লেটটা দেওয়ালে ছুঁড়ে মারে। তারার এমন ব্যবহার দেখে অ্যান্থনি আর মেরি হতবাক হয়ে যায়। অ্যান্থনি ধমক দিলে দেখে তারা মেরিকে দেখে রাগে ফুঁসছে। এভাবে সারাদিন দুশ্চিন্তা, ভয় আর প্রার্থনা করেই অ্যান্থনির দিন কাটছিল। কেন জানি না তারার ব্যবহারও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে আনাম্মাও সব ধর্মের লোকদের কাছে গিয়ে তো কখনো লাইব্রেরিতে গিয়ে সেই সমস্যা সমাধানের উপায় খুঁজছে। এমনকি সেই উপায় খোঁজার জন্য ধ্যানেও বসে। তপস্যায় আনাম্মা দেখে সেদিন রাতে অ্যান্থনির মায়ের অস্থির লাগায় ঘুম ভেঙে যায়। টেবিল থেকে চশমা নিতে যেও নিতে পারে না। এরপর চিন্তা করে, কি জানি বাচ্চারা উপরে কি করছে। রুমে অস্বস্তি লাগায় সে রুম থেকে বের হয়ে উপরে বাচ্চাদেরকে দেখতে যায়। ড্রয়িং রুমে আসতেই সেখানে জিনিসপত্র নড়তে শুরু করে। অ্যান্থনির মা ভয়ে কাঁপতে থাকে। এরপর শীতে কাউকে দাঁড়ানো দেখে, কিন্তু চশমা না থাকায় স্পষ্ট দেখতে পায় না। ধীরে ধীরে 3 সিঁড়ি ওঠার পর চোখটা ডোলে ভালো করে দেখে সাদা শাড়িতে রক্তমাখা বিভৎস চেহারার এক মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখের মণিও ভয়ানক লাল। ভয়ে 2 সিঁড়ি নিচে নামতেই সাদা শাড়ি পরা সেই আত্মা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সাথে সাথে আনাম্মার ধ্যান ভেঙে যায়। সকালে কাঠমিস্ত্রি কাঠ দিয়ে বন্ধ করা সেই রুম খুলে ভেতরে ঢুকতে গেলেই অ্যান্থনি দৌড়ে এসে বলে, তোমাকে না মানা করেছি এই রুমে ঢুকবে না, কাঠ দিয়ে দরজা বন্ধ করে রাখতে। রুমের একটা চেয়ার দেখিয়ে বলে, ওটাও কাঠ দিয়ে বন্ধ করে দাও, যেন না দোলে। মিস্ত্রি অ্যান্থনির কথা মতো কাজ করতে গিয়ে পেরেক পোতার সময় হাতুড়ি দিয়ে নিজের হাতেই বাড়ি খায়। সাথে সাথেই রক্ত পড়া শুরু হয়। মিস্ত্রি এক বাক্স চুরি নিয়ে এসে অ্যান্থনিকে দেখিয়ে বলে, ওই রুমের সবকিছুই অকাজের, শুধু এটা দেখে মনে হলো ম্যাডাম হয়তো ব্যবহার করতে পারবে, তাই নিয়ে এসেছি। অ্যান্থনি সেই চুরির বাক্স নিয়ে বাইরে আসতেই দেখে আনাম্মা এসেছে, সাথে আরো কিছু লোক। আনাম্মা গাড়ি থেকে নেমে গাছের কাছে আসে। অ্যান্থনি আনাম্মার কাছে গিয়ে বলে, ভয় লাগছিল যে আপনি আসবেন কি আসবেন না। আনাম্মা বলে, কথা দিয়েছিলাম তাই আসতে তো হবেই। অ্যান্থনি বলে, আমরা সবাই এখানে আপনার অপেক্ষা করছি, আপনি চলে এসেছেন, এখন আর কোনো ভয় নেই। আনাম্মার সাথে আসা লোকগুলো গাড়ি থেকে কিছু ব্যাগ আর হারিকেন বের করে গাছের সামনে রাখে। আনাম্মা বলে, এরা আমার লোক, নীল শার্ট পরা ওটা আরিয়ান, ওর 6 সেন্স অনেক তুখোর। আমি কিছু বলার আগেই সেটা গুরুত্বপূর্ণ কিনা সেটা বুঝে যায়। দাড়ি ভরা মুখটা হলো সোহেল, অনেক শক্তিশালী, ওর কোনো ভয় নেই। আসন্ন বিপদের কথা আগে থেকেই বুঝতে পারে। চশমা পরা ছেলেটার নাম জিকে, সে ধরনের ভাষা বলতে পারে। তারপর বলে, তোমরা এই বাসা থেকে কোথাও যাবে না, তোমরা এই বাসাতেই সুখে শান্তিতে থাকবে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। রাত হলে অ্যান্থনির পরিবার খাবারের জন্য টেবিলে আসে। বাইরে গাছের নিচে আগুন ধরিয়ে আনাম্মা চেয়ারে বসে আছে। অ্যান্থনিরা প্রার্থনা শুরু করলেই বিদ্যুৎ চলে যায়। আনাম্মা সেটা খেয়াল করতেই কিছু দূর থেকে আনাম্মার লোকগুলো তাকে ডাক দেয়। আনাম্মা তাদের কাছে গেলেই দেখে পুরনো বট গাছে একটা কঙ্কাল বসা। সকালে মেয়েদেরকে খেলতে দেখে অ্যান্থনি অনেক খুশি। পাশে আনাম্মা তার লোকদের সাথে কথা বলছে। অ্যান্থনি জিজ্ঞেস করে, আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? আনাম্মা বলে, না, তুমি তোমার মেয়েদের উপরে নজর রাখো, তাদেরকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবে না। অ্যান্থনি আবারও তার আগের জায়গায় গিয়ে দাঁড়ায়। অ্যান্থনি কি যেন মনে করে পেছনে গাছের দিকে তাকায়। তারা তার
তার খেলনা একটু দূরে পড়ায় সেটা আনতে যায়। ঠিক তখনই সামনের গাছ থেকে একটা আওয়াজ ভেসে আসে, আসো আমার কাছে আসো। তারা শব্দ পেয়ে গাছটির দিকে হাঁটা শুরু করে। সোফি সেটা খেয়াল করে সেও তারার পেছনে দৌড় দেয়। সোফিকে দৌড়াতে দেখে অ্যান্থনি চিৎকার করে বলে, সোফি ওদিকে যেও না। অ্যান্থনির চিৎকার শুনে আরাম্মার লোকরা যেতে গেলেই আরাম্মা তাদেরকে আটকে নিজেই অ্যান্থনির পেছনে যায়। অ্যান্থনি দৌড়ে গিয়ে দেখে সোফি ভয়ে ভয়ে একাই হেঁটে আসছে। অ্যান্থনি সোফিকে জিজ্ঞেস করে তারা কোথায়। সোফি আঙ্গুল দিয়ে ইশারা করে একটা জায়গা দেখায়। অ্যান্থনি বলে ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। অ্যান্থনি একটু সামনে এসে দেখে এক বটগাছকে ঘিরে তারা গোল গোল ঘুরছে। তারাকে আটকাতে গেলে আনাম্মা এসে আটকে বলে, ওকে আটকেও না, ওকে ঘুরতে দাও। অনবরত ঘুরতে থাকায় তারার পা থেকে রক্ত পড়তে থাকে। আনাম্মা অ্যান্থনি আর মেরিকে গতকাল রাতের সেই কঙ্কাল দেখায়। অ্যান্থনি বলে এটা তো কোনো বাচ্চার কঙ্কাল। আনাম্মা বলে হ্যাঁ এটা একটা বাচ্চারই কঙ্কাল। কয়েক বছর আগে এই বাসায় ঘটা দুর্ঘটনার মধ্যে এটা একটা। এই বাচ্চার বাবাই তাকে মেরে ফেলেছিল। বাবার ভয়ে মেয়েটা ওই গাছে উঠে লুকায়, কিন্তু নিজের জীবনও হারিয়ে ফেলে। গল্প বলতে বলতে রাত হয়ে যায়। তখন আরিয়ান এসে বলে তারা অজ্ঞান হয়ে গেছে। আনাম্মা বলে বাকি গল্প পরে বলবো বলে আরিয়ানকে বলে যাও আগে তারাকে নিয়ে আসো। তারাকে বাসার ভিতরে নিয়ে এসে অ্যান্থনি তারাকে সোফায় শুইয়ে দেয়। আনাম্মা তার লোকদেরকে বলে সব দরজা আর জানালা বন্ধ করে দাও। এরপর একটা টেবিল নিয়ে আসলে আনাম্মা অ্যান্থনিকে বলে তারাকে এই টেবিলের উপরে শুইয়ে দাও। তারাকে শোয়ানোর পর আনাম্মা সোহেল আর আরিয়ানকে বলে তোমরা প্রক্রিয়া শুরু করো। দুজন একটা বই বের করে তারার পাশে রাখে। আনাম্মা বলে একটা কথা মনে রাখবে, আমরা এইখানে সৃষ্টিকর্তার অনুমতির সাথে তার দোয়া নিয়ে এসেছি। এই বাসাকে বিরক্ত করা দুষ্টু আত্মাদের এখান থেকে তাড়ানোর জন্য এসেছি। এই বাসা এবং এই পরিবারকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আমাদের কাছে শুধু একটা রাতের সময় আছে। কেউ ঘুমাবে না, খাবে না, অপরিচিত কেউ এসে কথা বললে তার সাথে কথাও বলবে না, কারোর সাথে চোখে চোখও মিলাবে না। বাসায় উপস্থিত সবার উপরেই বিপদ আছে, কিন্তু আমরা ভয় পাবো না আর না কোনো ভুল করব। এরপর জিকে পানি পড়ে ঘরের চার কোনায় ছিটিয়ে দেয়। আরিয়ান আনাম্মাকে একটা বাক্স আর দড়ি দেয়। আনাম্মা বাক্স খুলে তার থেকে মন্ত্রভূত লোহাগুলো বের করে সোহেলকে দেয়। আরিয়ান এবং সোহেল পেরেকগুলো দেওয়ালে পোতে, তাতে একটা দড়ি বাঁধে। এরপর জিকে বাইবেল খুলে পড়া শুরু করতেই আলো জ্বলতে আর নিভতে শুরু করে। আলো একদম বন্ধ হয়ে গেলে তারা এক ট্রাঙ্ক হারিকেন এনে ধরিয়ে আবারও পড়া শুরু করে। পড়া শেষে একটা কয়েন চোখে ছুঁয়েই তারার মাথার কাছে রাখতেই তারা হঠাৎই নড়াচড়া শুরু করে। এমন অবস্থা দেখে অ্যান্থনি আনাম্মাকে বলে আমার মেয়েকে বাঁচান। কিছুক্ষণ পর তারা নড়াচড়া থেমে গেলে জিকে আবারও পড়া শুরু করে। মেয়েকে এমন অবস্থায় দেখে অ্যান্থনি আর মেরি একে অপরকে জড়িয়ে কান্না করতে থাকে। হঠাৎ তারা চোখ খুলে মেরিকে কাঁদো কাঁদো সরে বলে মা আমি খিদায় মরে যাব, আমাকে খেতে দাও। মেয়ের এমন কষ্ট দেখে মেরি এগোতে গেলেই আনাম্মা সাবধান করে বলে এসব কথায় বিশ্বাস করো না, এগুলো সত্যি না। মেরি আবারও সরে যায়। জিকে আর একটা কয়েন রাখে। আনাম্মা আরিয়ানকে নিয়ে দেবতাদের ছবির সামনে গিয়ে মোমবাতি চালায়। জিকের পড়ার মধ্যেই তারা অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে। জিকে পড়া থামিয়ে দিলে হঠাৎ উপরে সেই বদ্ধ রুম থেকে দরজা ধাক্কানোর শব্দ আসে। জিকে পাত্তা না দিয়ে পড়তেই থাকে। জিকে আর একটা কয়েন রাখতেই তারা নড়তে নড়তে মুখ দিয়ে ফেনা বের করে ফেলে। মেরি দৌড়ে গিয়ে তারার মুখ মুছে দেয়। জিকের দিকে তাকিয়ে মেরি আবারও সরে যায়। জিকে আরো একটা কয়েন রাখতেই দরজা ধাক্কানোর শব্দ আরো বেড়ে যায়। এদিকে আরিয়ান মই এনে সিলিং এর সেই কোণা থেকে ছবিটা পেরে আনাম্মাকে দেয়। তারপর এক মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে আনাম্মা ড্রয়িং রুমে চলে আসে। আনাম্মা অ্যান্থনি আর ম্যারিকে বলে জিকে তারা চারপাশে এই কয়েনগুলো দেওয়ায় তারার জন্য একটা সুরক্ষা কবচ তৈরি হয়ে গেছে, তাই তারা আর নড়তে পারবে না। জিকে মন্ত্র পড়তেই থাকে আর আরিয়ান এসে তারার গায়ে মন্ত্রপুত পানি ছিটায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তারা নড়তে শুরু করে। হঠাৎই থেমে দুই হাতে টেবিলের জোরে জোরে বাড়ি মারে, তারপর আবারও থেমে যায়। আরিয়ান সেই মন্ত্রপুত পানি দিতেই তারার গা থেকে ধোঁয়া উঠতে শুরু করে। হঠাৎই টেবিল কাঁপতে শুরু করে। আরিয়ান তার মন্ত্র পড়তেই থাকে। উপরে দরজার শব্দ অনেক বেড়ে যায়। তারা হঠাৎই জিকের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে থাকে। উপরে রুমের ভিতর থেকেও অনেকগুলো বাচ্চার হাসির শব্দ শোনা যায়। জিকে মন্ত্র পড়া থামিয়ে ভয়ে হামতে থাকে। ঠিক তখনই উপরের দরজার বাইরের পেরেক পোতা কাঠ খুলে পড়ে যায় আর দরজা খুলে যায়। তারা হঠাৎই শূন্যে ভাসতে থাকে। অ্যান্থনি আর মেরি তারাকে আটকাতে গেলে আনাম্মা তাদেরকে আটকায় আর জিকে হঠাৎই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারা শূন্যে ভাসতে ভাসতে ইশারায় অ্যান্থনিকে বলে আমাকে বাঁচাও বাবা। অ্যান্থনি বলে আমি আসছি, তুমি ভয় পেও না। ঠিক তখনই তারা ভয়ানক কণ্ঠে বলে বাবা আমাকে বাঁচাবে না। তারাকে এইভাবে কথা বলে দেখে সবাই বেশ ভড়কে যায়। ভয়ানক সেই কণ্ঠ বলে পেটের বাচ্চাকে মারতে চাস তাই না, এবার পারলে আমাকে মার, তোদের সবাইকে আজ রাতে এই বাসায় মেরে ফেলবো বলেই জোরে জোরে হাসতে থাকে। সাথে সাথেই অদৃশ্য এক শক্তি তারাকে টেনে দোতলার সেই স্টোর রুমে নিয়ে যায় আর দরজাও বন্ধ হয়ে যায়। অ্যান্থনির সাথে সাথেই তারাকে বাঁচাতে হারিকেন
মাইকেল নিয়ে সোহেলের সাথে উপরে সেই রুমে আসে। আনাম্মা মেরিকে উপরে যেতে মানা করে। জিকের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। উপরে কোথাও তারাকে না পেয়ে অ্যান্থনি আনাম্মাকে ডেকে আনে। আনাম্মা উপরে এসে অ্যান্থনি আর সোহেলকে নিচে ম্যারি আর সোফির কাছে পাঠিয়ে দেয়। তারপর সে আর আরিয়ান মিলে তারাকে খুঁজতে থাকে। রুমের চারিপাশে খুঁজতে খুঁজতে বেসমেন্টে যাওয়ার একটা দরজা পেতেই আরিয়ান আর আনাম্মা খুব সাবধানে সেই দরজা খুলে নিচে নেমে আসে। আরিয়া নিচে আসতেই লক্ষ্য করে তার টর্চ লাইটটা বারবার নিভে যাচ্ছে। কয়েকবার বাড়ি দিয়ে কোন রকমে আলো জ্বালিয়ে আনাম্মার পেছনে আলো মারতেই দেখে 4টা ছোট বাচ্চার আত্মা তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়া ভয়ে মেঝেতে পড়ে যেতেই আনাম্মা হারিকেনের আলোয় তাকাতেই সামনেই ছোট মেয়েগুলোর আত্মা থাকা সত্ত্বেও সে কিছুই দেখতে পায় না। আনাম্মা আরিয়াকে বলে, এই সব মিথ্যা, সত্যি ভেবে ভয় পেও না, তাড়াতাড়ি ওঠো। আরিয়া আর আনাম্মা একটু এগোতেই দেখে একটা বড় লোহার বাক্স। তাড়াতাড়ি সেই বাক্স খুলতেই দেখা যায় সেখানে একটা বড় কঙ্কাল আর 3টা বাচ্চার কঙ্কাল। সাথে সাথেই আনাম্মার চোখের সামনে কিছু আবছা ছবি ভাসতে থাকে। কোনো এক নির্দয় ব্যক্তি একটা গর্ভবতী মহিলাকে বাঁচছে, সাথে আরো 2 মহিলা। কিছুক্ষণ পরেই সেই লোক রক্তাক্ত চাকু দিয়ে 4টা বাচ্চার কাছে আসে। ভয়ে একটা বাচ্চা বাসা থেকে বের হয়ে যায়। আনাম্মা বলে, 1930 সালে এই বাসায় হওয়া সেই ভয়ানক ঘটনার প্রভাব আজও এই ঘরে রয়ে গেছে। এই বাসায় তখন একটা নাইডো নামের লোক, তার মা, স্ত্রী মিনাম্মা আর তাদের 4 মেয়ে থাকতো। মিনাম্মা ছিল গর্ভবতী, তবুও সে দিন রাত পরিশ্রম করত, ভারী ভারী কাজ করত। এদিকে আঙিনায় বাচ্চাদেরকে খেলতে দেখে তাদের দাদি রাগে ফুঁসছে যে প্রতি বছর কেন মিনাম্মা মেয়ে সন্তানের জন্ম দিচ্ছে। না সহ্য করতে পেরে ছেলেকে বলে, তোকে কতবার বলেছি এই মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের কর, ওর দ্বারা ছেলে সন্তান জন্ম দেওয়া সম্ভব না। কিন্তু তার ছেলে চুপচাপ বসে থাকে। তাই রাগে মিনাম্মাকে এই গর্ভবতী অবস্থায় জোরে ধাক্কা দিয়ে বের করতে চায়। কিন্তু অনাগত সন্তান আর এই 4 মেয়ের মুখের দিকে তাকিয়ে মহিলাটি চুপচাপ সব সহ্য করে নেয়। রোজ রোজ মায়ের এমন কথায় অসহ্য হয়ে নাইডু একদিন নেশা করে মিনাম্মাকে বলে, এতগুলো মেয়ে পোষে আমি কি করব? এবার যদি তোর ছেলে না হয় তাহলে তোদের সব কটাকে পুড়িয়ে মারবো। কিন্তু এক রাতে লোভী শাশুড়ির মনে হয় এবারও মনে হয় মিনাম্মার ছেলে হবে না। তাই এক তান্ত্রিক মহিলাকে ডেকে শাশুড়ি আর সেই তান্ত্রিক মহিলা মিলে মিনাম্মাকে ধরে স্টোর রুমে আনে। নাইডু এসে জোর করে মিনাম্মার হাত পা টেবিলে বাঁধে। সেই তান্ত্রিক মহিলা একটা সুতায় রিং এর মতো কিছু একটা বেঁধে পেটের উপরে ঘুরিয়ে বোঝার চেষ্টা করে পেটের সন্তান ছেলে না মেয়ে। নাইডু ইশারায় জিজ্ঞেস করলে মহিলাটি মাথা নাড়িয়ে না বলতেই নাইডু এক বড় চাকু দিয়ে নৃশংসভাবে মিনাম্মার পেটে সেই চাকু ঢুকিয়ে নবজাতককে খুন করে। সাথে সাথেই রক্ত ছিটে সেই দাইমা আর শাশুড়ির মুখে লাগতেই তারা দুইজন প্রচন্ড ভয় পেয়ে যায় আর মিনাম্মাও সেখানেই মারা যায়। নবজাতক শিশুটিকে মায়ের পেটেই এত নির্মম ভাবে মারার পরও নাইডুর মন ভরে না। সে এবার তার নিষ্পাপ মেয়েদের মারার জন্য নিচে নেমে আসে। বাবার হাতে রক্তাক্ত চাকু দেখে মেয়েরা ভয়ে চিৎকার করা শুরু করে। নাইডু বড় মেয়েকে ধরে চাকু দিয়ে একের পর এক কোপ দিয়ে নির্মম ভাবে মেরে ফেলে। বাকি 3 জন পালাতে গেলেই ছোট মেয়েটার পিঠে চাকু মেরে তাকে উপর থেকে আছড়ে ফেলে দেয়। বাকি 2 জন ভয়ে সোফা নিচে পালাতেই একজনের পা ধরে দেওয়ালে আছাড় মারে আর অপরজনের গায়ের উপরে বড় আলমারি ফেলে দেয়। এই সুযোগে অপরজনের হুঁশ ফিরতেই সে ভয়ে বাসা থেকে বের হয়ে সেই বট গাছের নিচে লুকায়। ঠিক তখনই তান্ত্রিক মহিলাটি সুচালু এক পাথর দিয়ে মাটি খুঁড়ে নবজাতককে মাটি চাপা দিয়ে কান্না করতে করতে চলে যায়। গল্প বর্তমানে ফিরতেই দেখা যায় সেই বাক্সের পাশেই তারা বসে কান্না করছে। আরিয়া তাকে ধরতেই কোনো অদৃশ্য শক্তি তারার মাথা সেই বাক্সের সাথে জোরে জোরে বাড়ি মারে। আনাম্মা তার মন্ত্রপুত লকেটটা তারার মাথায় দিতেই তার হুঁশ ফিরে আসে। আনাম্মা আর আরিয়া তারাকে নিচে এনে মিনাম্মার জিনিস আর ছবি এনে একটা কাপড়ে পেঁচিয়ে নেয়। আরিয়া একটা সাদা কাপড় বিছিয়ে তাতে 4টা মন্ত্রপুত মাটির গ্লাস, মিনাম্মার ব্যবহৃত কিছু জিনিস আর একটা আটার পুতুল রাখে। তারাকে আবারও সেই টেবিলে শুইয়ে দেওয়া হয়। জিকে আনাম্মাকে বলে, এই আত্মাগুলো অনেক শক্তিশালী, আমার কোনো মন্ত্রেই কিছু হচ্ছে না, এখন কি করব? আনাম্মার নজর হঠাৎ মেরির দিকে যেতেই আনাম্মা জিজ্ঞেস করে, এই বাসার সবার উপরেই আত্মাগুলো অ্যাটাক করেছে, তোমাকে কিভাবে অ্যাটাক করেছিল? মেরি বলে, আমার উপর কখনোই কোনো অ্যাটাক হয়নি। আনাম্মা বলে, তার মানে 60 বছর আগে যেই নবজাতককে পেটেই মেরে ফেলা হয়েছিল সেই তোমার পেটের সন্তানকে রক্ষা করছে। আর 60 বছর আগে সেই নবজাতকের আত্মা প্রকৃতির 5টা উপাদান ব্যবহার করে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এই জন্যই এতদিন ওই শক্তি মেরির বাচ্চাকে রক্ষা করেছে। একবার মেরির বাচ্চা জন্মগ্রহণ করলে ওই শক্তি মেরির বাচ্চাকে তার বশে নিয়ে নিবে। আর এখন তারার মধ্যেও সেই শক্তি ভর করেছে। আনাম্মা এবার সোফি আর মেরিকে সেই সাদা কাপড়ের উপর বসিয়ে বলে, আটা দিয়ে বানানো এই পুতুলকে পেটে থাকা বাচ্চা মনে করে বাটিতে থাকা দুধ এর মাথায় ঢালবে আর মনে মনে মন্ত্র পড়তে থাকবে। আরিয়ান আর সোহেল মিলে বেসমেন্ট থেকে সেই কঙ্কাল ভর্তি বাক্স নিচে নামিয়ে আনে। আনাম্মা অ্যান্থনিকে বলে, এই বাসায় যে জিনিস পেয়েছি তা 60 বছর আগে মারা যাওয়া
যাওয়া ওই মা আর বাচ্চাদের, তাই আমাদেরকে এই জিনিসগুলো ধর্মীয় নিয়ম মেনে শেষকৃত্য করতে হবে। ওরা আমাদের যত ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এই শেষকৃত্য যেভাবেই হোক করতে হবে। সোহেল এবং অ্যান্থনি যায় শেষকৃত্য করতে। জিকে মন্ত্র পড়ে তারাকে শান্ত রাখছে। মেয়েরে এক মনে মন্ত্র পড়েই যাচ্ছে। সোহেল সাদা কাপড়ে মোড়ানো কিছু জিনিস মাটিতে পুঁততে যাওয়ার সময় বলে, অ্যান্থনি আপনি এই জিনিসগুলোকে চিতায় পুড়িয়ে দিন, আমি আসছি। অ্যান্থনি চিতায় কার দিতেই যাবে, ঠিক তখনই নাইডুর আত্মা এসে অ্যান্থনিকে ডাকতে থাকে। অ্যান্থনির মনে পড়ে যে আনাম্মা বলেছিল শেষকৃত্য করার সময় কোনো অচেনা ব্যক্তি এসে তার চোখের দিকে তাকাতে বলবে, কিন্তু তুমি তোমার কাজ করবে। তাই অ্যান্থনি তাড়াতাড়ি চিতায় কাঠ সাজিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ঠিক তখনই সোহেল এসে বলে, আপনি ভেতরে যান, আমি এদিকে দেখছি। অ্যান্থনি যেতেই নাইডু এসে সোহেলকে বারবার তার চোখের দিকে তাকাতে বলে। সোহেল হঠাৎই আত্মার চোখের দিকে তাকায়। কিছুক্ষণ পরেই সোহেল ভয়ঙ্কর ভাবে গোঙাতে গোঙাতে বাসার ভেতরে এসে দরজা বন্ধ করে দেয়। আনাম্মা সোহেলের লাল চোখ দেখে বুঝে যায় সোহেলের উপরে আত্মা ভর করেছে। সোহেল এসেই চোখের ইশারায় জিকের হাত থেকে বই ছুঁড়ে ফেলে দেয়। তারপর তার পা ধরে টানতেই যাবে, ঠিক তখনই অ্যান্থনি এসে সোহেলকে আটকানোর চেষ্টা করতে থাকে। আনাম্মা সোহেলকে বলে, আত্মাকে তোমার উপর নিয়ন্ত্রণ করতে দিও না সোহেল। কে শোনে কার কথা? সোহেল অ্যান্থনির গলা ধরে শূন্যে তুলে ধরে। আনাম্মা সোহেলকে আত্মার বশ থেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। সোহেল হঠাৎই অ্যান্থনিকে ছেড়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। আনাম্মা মেরিকে বলে, যত যাই হোক না কেন তুমি এই পূজা থামাবে না। মেরি প্রচন্ড ভয় পাচ্ছিল, তবুও কোন রকমের সাহস জুটিয়ে এক মনে মন্ত্র পড়েই যাচ্ছে। সোহেল হঠাৎই উঠে আনাম্মার গলা ধরে শূন্যে তুলে ধরে। সবাই মিলে সোহেলকে ছাড়ানোর চেষ্টা করেও না পারলে অ্যান্থনি কোনো উপায় না পেয়ে একটা ফুলদানি দিয়ে সোহেলের মাথায় বাড়ি মারে। সাথে সাথেই সোহেলের ভিতরে থাকা নাইডুর আত্মা আনাম্মাকে ছেড়ে অ্যান্থনিকে বলে, সামান্য এক মহিলার জন্য তুই আমার সাথে মারামারি করার সাহস দেখাচ্ছিস? এই মহিলাকে আর তোকে ফুলের মতো চিপটে শেষ করে দিব বলেই মাটিতে পড়ে যায়। আনাম্মার সাথে সাথেই সোহেলের গলায় তার বাবার দেওয়া মন্ত্রপুত লকেট পরিয়ে দেয়। নাইডুর আত্মা যন্ত্রণায় কাটাতে কাটাতে সোহেলের শরীর ছেড়ে চলে যায়। সাথে সাথে আনাম্মা তারার মাথায় হাত বুলিয়ে তারাকে ডাকে। তারা উঠতেই দেখা যায় সে একদম সুস্থ হয়ে গেছে, অর্থাৎ ফাইনালি তারার উপর থেকে নবজাতকের আত্মার ছায়া সরে গেছে। আনাম্মা পূজারের স্থান থেকে আটার সেই পুতুল নিয়ে দরজা খুলতেই দেখা যায় বাইরে তখন সকাল হয়ে গেছে। এই ঘরকে আত্মামুক্ত করে আনাম্মা তার টিম নিয়ে অ্যান্থনির পরিবার থেকে বিদায় নিয়ে চলে যায়। লোকনাথ ইন্টারভিউ শেষে আনাম্মাকে বলে, তাহলে আপনি ওই পরিবারকে সেই নবজাতক আর নাইডুর আত্মা থেকে মুক্ত করেছিলেন তাই না? বলেই কেমন যেন শয়তানের মতো তাকিয়ে থাকে। ঠিক তখনই আনাম্মার কাছে একটা কল আসে। আনাম্মা ফোন রাখতেই লোকনাথ জিজ্ঞেস করে, কি হয়েছে? আনাম্মা বলে, একটা বাসায় সমস্যা হয়েছে, আমি গিয়ে দেখে আসি। লোকনাথ বলে, আমিও যেতে চাই। আনাম্মা বলে, ঠিক আছে, এটাই শেষবার। আনাম্মা লোকনাথকে নিয়ে সেই বাসায় এসে দেখে বাসার উঠানে সেদিনের মারা যাওয়া সেই কুকুরের পচা দেহ পড়ে আছে। লোকনাথ বলে, একে তো আপনি গ্রামের বাইরে ফেলতে বলেছিলেন, তাহলে এখানে আসলো কিভাবে? আনাম্মা লোকনাথকে নিয়ে বাসায় ঢুকলে দেখে বাসায় কেউ নেই। লোকনাথ বলে, আপনি শিওর যে এখান থেকে কল এসেছিল? আমি দেখে আসি বাসায় কেউ আছে কিনা। আনাম্মা বলে, আমি এখানে কিছুক্ষণ থেকে দেখি যে কেউ আসে কিনা। লোকনাথ যেতেই আনাম্মা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে তার ড্রাইভার ফোনে কথা বলছে। দেখা যায় আনাম্মা তার ব্যাগ আর ক্রুসের লকেট গাড়িতেই রেখে এসেছে। আর ঠিক তখনই লোকনাথ আনাম্মার পাশে এসে দাঁড়ায়। দেখা যায় লোকনাথের ভেতরে নাইডুর আত্মা। তার মানে নাইডুই তার প্রতিশোধ নিতে আনাম্মাকে ডেকেছে। না জানি আজ আনাম্মার সাথে ঠিক কি হতে চলেছে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।